তো আপনার বোনটা কোথায় আসছিল আপনারা কি জানেন? এই ঢাকা শহরের কোথায়? না এটা আমরা জানি না। আমার আপন বোন কাকে বলে তার যে ভালো রাখছে। আমি বিয়ে করিনি, আমি রাগ করে ঘরের ভিতর বলছি আমি বিয়ে করে ফেলছি। This video is brought to you by ishikon.com. যান ওনার পাশে গিয়ে বসেন। আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? খায়রুন্নেসা। এই ডান পাশে যে বসে আছে উনি কে? সবকিছু ঠিক আছে, একদম চিনতে পারি। আপনাদের পরিচয়টা একটু নেই, আপনার পরিচয়টা দেন। এটা আমার কাছে ছিল শানু। ও আপনার কাছে শানু ছিল? আচ্ছা একটু বলেন তাহলে আপনার পরিচয়টা দেন। আমি 2 মাসের জন্য আমি মনিকা। আমার বাসা হলো বেলিরুট সিদ্ধেশ্বরী সুধী সমাজগুলি। আচ্ছা ওখান থেকে আসছি। আর শানু আমরা যখন মগবাজার ছিলাম, জি শানুকে আমি 12-13 বছরের সময় আমি ওকে নিচ্ছি আর কি। নেওয়ার পরে ওর খালা যে নিয়ে গেছিল কুমিল্লা, সেই খালার একটা বাসায় একজনের বাসায় আমাদের 4 তলা দিয়ে গেছিল। দেওয়া যাওয়ার পরে ওখানে 2 মাস ছিল শানু। 2 মাস থাকার পরে ওর সাথে আমার সাথে যে ভালো সম্পর্ক হয়, ওখান থেকে কথা বলতে বলতে তখন ও আমার কাছে চলে আসি যে আপু আমি আপনার কাছে থাকবো। পরে আমার কাছে থাকার পরে আমি অনেকবার রমনা থানায় থেকে করছি যে পুলিশের সাথে যোগাযোগ করছি। তারা আবার বলছিল যে আমাদের কাছে দিয়ে দেন, আমরা দিইনি। না দেওয়াতে আমার বোনের মতো আপন বোনের মতো ওকে পালছি। মানে ওকে কোনো একটা কষ্ট দেই নেই, কোনো কষ্ট পেতে দিই নেই। যেভাবে আপন বোন রাখে আমার মনে হয় আমি আপন বোনের চেয়ে ভালো রাখছি। ওখান থেকে বাবু আবার আমার বাসায় আসতো, বাবু দেখছি আমার বাসায় থেকে। ওকে আমি এমন রাখছি ওকে। বাবু কি ওনার জন্য আসতো নাকি বাবুর সাথে আগে পরিচয় ছিল? না বাবুর সাথে ওনার জন্য আসতো না। বাবু কি হতেন আপনি? সুপার শপ চাকরি করতাম স্বপ্নেতে। আচ্ছা ওইখান থেকে আর কি আপুর বাসায় আমি বাজার টাজার নিয়ে যেতাম। তখন আর কি পরিচয় হয়ে গিয়েছে ওর সাথে আর কি। ও আচ্ছা বাজার নেওয়ার জন্য ওকে নিচে পাঠাইতো সেখান থেকে? তাহলে বাজার নিয়ে পাঠাইতাম না, আমার কাজের মানুষ আছে, ও কাজের মানুষ না। ওকে পাঠায় বাবু। আমরা নিজেরাও কিন্তু মাঝে মাঝে বাজার নেওয়ার জন্য না বাবু আসতো আমার কাছে। ধরেন বাজার অনেক করে ফেলাইছি, ওকে ফোন দিতাম যে এই জিনিসটা লাগে দিয়ে যাও। তখন বাবু জানতো যে আমার আপন বোন বা আমার সাহেবের বোন। ও জিজ্ঞেস করছে আপু এটা কি আপনার কেমন বোন লাগে? আমি আমার আপন বোন। এটা বলার পরে যখন একটু বেশি গাড়াই গেছে তখন আমি ওকে বলে দিছি। ও যাই না সে তিশাকে বিয়ে করছে। ওটা উনিও বলছে, উনি যখন ভিডিওতে বেসিক ভিডিওতে ছিল সবকিছু খুলে বলছে আপুর পরবর্তীতে যে এই ব্যাপারে এমনি তোমার ফ্যামিলি মানবে কিনা বা আমি সেগুলো আমি দেখবো। না আপনার ফ্যামিলিকে আপনি কিভাবে মানেছেন আমাকে একটু বলেন তো। আপনি বলে শুনেই তারপরে? আমার ফ্যামিলিকে আসলে এটা একটা গল্পের মতো। আমি বিয়ে করিনি, আমি রাগ করে ঘরের ভিতর বলছি আমি বিয়ে করে ফেলছি। আমার হাতে মেহেন্দির যে কোনো একটা মেহেন্দি দিছি আমি হাতে, মানে বলছে আমি বিয়ে করে ফেলছি। পরে আমার আম্মাটা আমার সব অনেকে বিশ্বাস করতেছে না, মানে আসলে ও দুষ্টামি করতেছে বা এরকম তো অনেক সময় দুষ্টামি করে বিয়ে করে ফেলে এটা করে। পরে আমি পুরো সিরিয়াস হয়ে গেছি। সিরিয়াস হওয়ার পরে আমার বোন ছিল, ভগ্নিপতি ছিল। 2 মাস আর 2 মাস অপেক্ষা কর, 2 মাস পরে আমরা একদম অনুষ্ঠান করে আর কি 2 মাস অপেক্ষা করতে। আর আমার ফ্যামিলি চাচ্ছে যে আমি বাইরে থেকে ঘুরে এসে তারপর বিয়ে শাদী করি। এখনো মানে ইয়ে হয়নি। পরে যাক আমার খালামাটাল আমার ছিল সবাই, ওনারা সবকিছু মেনে নিয়েছে। শানুকে যেভাবে রাখছি আমার আপন বোন কাকে বলে তার যে ভালো রাখছি আমি। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক আদর করছি, এটা যেটা বাস্তব কথা। বোন থেকেও অনেক বেশি ভালোবাসছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু শুধু জানি আমরা। নাফিসা আঞ্জুম নাফা। বিকারুন্নেসা পড়াশোনা করছে। ওকে মাশাআল্লাহ। নাও চুপচাপ বসে থাকবে, ভিডিওতে কোনো কথা বলবে না, ওর মন খারাপ হয়ে যেতে পারে। ওকে আমরা এখন যেটা কাজটা করবো সেটা হচ্ছে আপনাদের সঙ্গে তো আমাদের মোটামুটি এটাই ফর্মালিটিস। এখন যে পরিবারটা আসছে ওরা কি চলে আসছে? ওকে যারা আসছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। ইন দ্য মিন টাইম আমরা আপনাকে স্টুডিওতে রাখবো, সেটা বোধহয় আপনি জানেন, ভিডিওটা দেখেন। তো আমরা স্টুডিওতে রাখবো, বাইরে কথাবার্তা বলে তারপর আপনার সামনাসামনি করবো, ঠিক আছে? তো ওনাকে আমরা নিচ্ছি স্টুডিও। না পাইলে আরেকটা খুঁজবো, রাইট? আমাদের না পাইলে ওনার কাছে থাকবেন সারা জীবন, কোনো সমস্যা না। আমাদের কাছেও আসবেন, মাঝে মাঝে গল্প হবে। চলুন প্লিজ।
থাকি, আমার কাছে তো বেড়াতে আসে, আমি নায়রের মতোই আনি, বোনের মতোই আনি, সেভাবেই রাখবো, না পাইলে কোনো টেনশন নেই। ও তো বলছিল আরেকটা কথা না বললে হয় না, ও বলছো আপু আমার খুঁজতে হবে না, আমি রাজশাহী খুঁজছি, চট্টগ্রাম খুঁজছি, পিছিয়ে লেগেই আসছিলাম 2 বছর। আমরাও করছি, ওরাও করছে। আমি অ্যাপ্লাই করছি আপনার ইতে, তো পরে কমেন্ট পাইতেছি না। পরে আমার ভাগিনা একটা আছে, ও মানে সৌদি আরবে ছিল, মানে যখন সৌদি আরব তখন থেকেই বলতো যে মামানে আপনি এক কাজ করেন, বাবা মা তো লাগে। তো আমি এই আরজুকি ব্রেভ আঙ্কেল, ওনার মানে মাধ্যমে আমি ওনার ভিডিওগুলো সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক পরিবার ফেরত মানে মিলাই দেয়। তো আপনি এই কাজ করেন, এখানে আপনি অ্যাপ্লাই করেন। তো আমি বলছি ঠিক আছে তুমি আসো, আসার পরে তারপরে ওকে পাঠাই যে তুই কবে আসবি কবে আসবি, খালি ও ফোনের পর ফোনে বলতেছি যে তুই তিশা তুই কবে আসবি, এমনি আমরা তিশা ডাকি, ওর নাম শানু। পরে আমি বলতেছি তুই তাড়াতাড়ি এসে ঠিক কর। আর আমি আপনার ভিডিও সবগুলা দেখি, অনেকটা শেয়ার করি, খালি ওর চিন্নেই আমার টেনশন যে কবে আমি ওকে আনতে পারবো। আর আল্লাহর কাছে শুধু আমি করছি, দোয়া করছি যে শানুরটা আমি মনে মনে তো খুঁজছি, রাজশাহী যায় নিজে যায় খুঁজছি, চট্টগ্রাম বন্ধু বান্ধব নিয়ে খুঁজছি, যে আমার আত্মীয়স্বজন আছে, ফুফাতো ভাই ভাই বোরা, তাদেরকে নিয়ে খুঁজছি। পুরো এটা আমি লেগেছিলাম ওর খোঁজার জন্য। তা ও আমাকে বলছে যে আপু থাক, খোঁজর লাগবে না, আমি তো আপনার ভালোবাসা পাই, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, দরকার নেই আমার খোঁজার লাগবে না, এত কষ্ট নেই। আপনার সাথে যোগাযোগ ছিল আগে ঢাকায়, উনি আপনার এখানে আসতো, হ্যাঁ আমার ছোট ননদ, উনি বলতেছে ওই ভাইয়ের কাছে আমি যেভাবে হোক যাবো, উনি অনেক চেষ্টা করছে, উনি পারেনি, পরে আমার ভাগিনাকে দিয়ে টেক্সট পাঠাইছিলাম। হ্যাঁ অনেক আগে, কিন্তু কোনো অ্যানসার নাই। পরে আমার ভাগিনা অটো রিপ্লাই, এটা নিয়ে অনেকেই বলে থাকেন যে ভাইয়া তুমি বারবার একই কথা কেন বলো, এটা আসলে অটো রিপ্লাই। হ্যাঁ আমি যতই পাঠাইছি অটো, এই যে অটো রিপ্লাই, এই যে ইনবক্স আমি আপনাকে দেখাইতে পারি, লক্ষ লক্ষ একটা মেসেজ আসে না, আসে না মেসেজ আসে, আমরা অনেকবার পাঠাইছি, কিন্তু আমরা আমার ভাগিনারে এটা পাঠাইছি রিবাতকে, যে মামা এই ব্যাপারে আমি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করি, ইনশাআল্লাহ হবে। এটা আসলে ইনবক্সের কমিউনিকেশনটা খুবই কম হয়, একদম 0.1%, কারণ লক্ষ লক্ষ মেসেজ, লক্ষ লক্ষ। তবে একটা কথা বলবো, আপনাদের এটা লাগবে হলো বড় একটা স্টেডিয়ামের মতো, আমি বারবার ভাবতেছি বলবো, হ্যাঁ স্টেডিয়ামের মতো বড়। আমরা খুব শীঘ্রই আরো কিছু লোকজন নিয়োগ দিচ্ছি ইনশাআল্লাহ, আরো আমরা বড় করে ফেলবো। আপনার এই কথাটা না বললে হয় না, আমার ভাইস্তা একটা সৌদিতে আছে, আপনার মনে হয় ওকে জানি কি দিচ্ছেন বললো, আমার ভাই এই মাত্র মেসেজে লিখলো, আমার আপন ভাই আব্দুল রাজ্জাক, ও সৌদি থাকে, আপনি সব ভিডিও শেয়ার করে, ও কমেন্টস করে, ও বলতেছে যে আপনার কথা বলছে, আমাকে সালামটা পৌঁছে দিন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জাস্ট একটু জেনে নিই আপনার বর্তমান ঠিকানাটা কোথায় হলো। আমি বলতেছি শানুখালী, নোয়াখোলা, চাটখিল, নোয়াখালী, এটাই আপনার বর্তমান ঠিকানা। ওকে ঠিক আছে, আসেন চলুন আমরা এবার আপনাকে ভিতরে নিই, বাকিটুকু তাওয়াক্কাল আল্লাহ। জি বেশি টেনশন করবেন না, টেনশনের কিচ্ছু নাই, বসুন। আপনি তো নিয়ম জানেনই, আমরা 15 থেকে 20 মিনিট এখানে আপনাকে বসায় রাখবো। ইন দ্য মিন টাইম আমি বাইরে কথাবার্তা বলবো, সমস্ত কিছু যদি মেলে তাহলে আপনার সামনাসামনি করবো, বা না মিললেও আপনার সামনাসামনি করবো, তারপরে আপনি দেখে শুনে ডিসিশন নেবেন, ঠিক আছে? কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? জানি না, মনে নাই, ঠিক আছে দেখা যাবে। আচ্ছা ভিডিও কল তাহলে রেডি রাখো, যদি আমার প্রয়োজন হয় আমি ডাকবো। তো এই ফুপুটা যে নিয়ে আসলো আপনার ওখান থেকে, আপনার না বইলা নিয়ে আসছে? এই যে খালা, মানে মুখে ওই যে ঠিক বলে ও যা যা বলছে সব। এই স্কুলের শিক্ষক? কোন স্কুলের শিক্ষক? মানে আমি ওনার ভাই মাস্টারি করে, তো উনিও যে পড়ালেখা করতো, মাঝে মাঝে উনিও পড়াইতো, এখন উনি স্কুলে মাস্টারি করে। উনি বেঁচে আছে? হ্যাঁ উনি বেঁচে। ভেরি গুড, ওনাকে ভিডিও কলের প্রয়োজন হবে। হ্যাঁ ওনাকে রাখেন, আমি যখন বলবো যে ভিডিও কল দেওয়ার। আচ্ছা তো কাকি যে ফুপু যে নিয়ে আসছে, ফুপু কার কাছে নিয়ে আসছিল? ঢাকা শহরে কোথায় নিয়ে আসছিল? বেড়াতে গেছে। বেড়াতে কার কাছে? কোন বাসায় বেড়াতে গেছে? না কিন্তু জিজ্ঞেস করেন আপনারা? না না এটা তো জানি না, আমরা তো ঢাকা গেছি, পরে না জানলাম যে ওরা ঢাকা নিয়ে এরকম। কতদিন পরে জানছেন? এটা আসলে আমি এটা বলতে পারবো না, কারণ আমার বাবা তখন, আমরা তো অনেক ছোট ছিলাম। এটা তো কেমন একটা হয়ে গেল না বিষয়টা? আপনার মেয়েরা ধরেন ঢাকায় গেছে বা হারাই গেছে, আপনার ফুপুর মাধ্যমে, ওর ফুপুর মাধ্যমে গেছে, মানে আপনার হচ্ছে ননদের মাধ্যমে গেছে, তাই না? জি। তো এই ননদরে আপনি জিজ্ঞেস করেন না? ওর বাবা জিজ্ঞেস করেন কোথায় দিয়ে আসছো? জিজ্ঞেসছি, একবার অটো আইছো, একবার বদল দিতে তারা কাঁদছে দিনে। তো হে কি কইছে? হে বলছে ঢাকায় দিয়ে আসছি। হ্যাঁ কো ঢাকা দিয়ে গেছে। ঢাকাতে আপনাদের কোনো আত্মীয় ছিল ওই না, পক্ষে? এই সময় ঢাকা আত্মীয় ছিল, নালা দিলে ব্যাগ আত্মীয় হইছে। হে নিয়ে এসে কার কাছে দিয়ে গেছে? এটা বলতে পারবো না, এটা আসলে। হে ঢাকায় কেন আসছিল? হে ঢাকায় আসতো কার কাছে বেড়াতে? কেউ তো নাই। এই যে ফুফুর সাথে যে জি আছে না, সাথে বেড়াতে যাচ্ছে, কয়েকটা সপ্তাহ ঘুরে বেরিয়ে আইয়া। সেটা কোথায় ঘুরবে ঢাকায়?
মানে আমার কথা হচ্ছে আপনার আত্মীয় না থাকে। আমার আব্বু আছে না, আমার আব্বুই বলতে পারতো আর কি, কিন্তু আমরা তো এখন ছোট ছিলাম, আমরা এখন বলতে পারি। আর যখন মরার পর আমরা পরে বুঝে দিব যে আমি মাঝে মাঝে আমার এই বোনের কথা বলতাম, যে আমার একটা বিশ্বাস ছিল যে আমার বোন বাঁচে আছে। সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের যুক্তি মিলাইতে হবে। আমার কথা হচ্ছে যে ফুপু যদি ঢাকায় নিয়ে আসে, তাহলে ফুপুর ঢাকায় নিশ্চয়ই কোনো না কোনো কারণে বাসায় আসতেছে। আরো বলতেছেন এক সপ্তাহ থাকার জন্য আসছে বা কয়েকদিন থাকার জন্য আসছে। একটা হইতে পারে যে সে কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে, সেটা অন্য হিসাব। আরেকটা হইতে পারে যে না, সে হচ্ছে হলো কারো বাসায় বেড়াতে আসছে। তো বেড়াতে আসলে তো কোনো আত্মীয় থাকলে আপনারা জানবেন। না না, এর মাধ্যমে আসছে। না না, আচ্ছা আমি বলি ফুপু কার বাসায় আসতেছে। হ্যাঁ, মানে উনি আছে না, ওনার ওই প্ল্যান ছিল যে ঢাকায় নিয়ে ওনার কাজে দিবে। সেটাই আমার তো সেটাই মনে হয়। হ্যাঁ এটাই। এখন এটা কার বাসায় দিবে এটা ওই ফুপিয়ে বলতে পারতো। ফুপু কি মাঝে মাঝে আসতো? ফুপু আসতো। আপনার জামাই কি করতো, মানে আপনার হাজবেন্ড কি করতো? মেয়ে থাকে না, হাজবেন্ড কি করতো, কাজ কি কেন করতো? বসলে তো দিলে দিত আবার মানে আমার কথা হচ্ছে রাইস মিলে লজিকটা মিলাইতে হবে। আমি বলি রাইস মিলে কাজ করতো আরেকজনের, তো মানে যাদের ধান নিয়ে আসতো ধানের কাজ করে দিলে মানুষের চাল দিত। এই কেউ টাকা দিত, আপনার বাবা, হ্যাঁ এটা চাল দিত। আবার মানে মাঝে মাঝে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, খুবই খারাপ ছিল। আপনার আর বোনদের কি কখনো কাজে দেওয়া হয়েছে বা এরকম প্রয়োজনের কারণে? আমার আর বোনদের কোনো, দেখেন এখানে যদি সামাজিকতার কথা মাথায় রাখেন সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের যুক্তিতে যদি না মিলে, কারণ আপনি ঢাকায় নিয়ে আসতেছেন একটা ছোট বাচ্চাকে 7 দিনের জন্য, কেন নিয়ে আসবেন যদি আত্মীয় স্বজন না থাকে? হয় কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে, অথবা কারো বাসায় আসছে। কারো বাসায় যদি এসে থাকে তাহলে তো শুধু তার রিলেটিভ হতে পারে না, যে রিলেটিভ সেটা আপনারা সবাই জানবেন, যুক্তি হতে পারে। আচ্ছা, এখন যদি কাজে দেওয়ার জন্য নিয়ে আসে সেটা মেলানো যায়, যে না কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে, তাহলে আর কোনো বোনকে কি এরকম কখনো দেওয়া হচ্ছে? আর কোনো, তাহলে ও একে কেন দেওয়ার জন্য নিয়ে আসছে? এ তো ছোট ছিল। প্রথম দিন যখন কথা বলছে বলেছে, সেটা হচ্ছে যে ওই মেয়েটা তখন আসছিল ওই ফুফুর বাসায়, ওনাদের বাড়ি থেকে ফুফুর বাসায় নিয়ে। ফুফুর বাড়ি কোথায় ছিল ভাই? সোনাইমুড়ি। সোনাইমুড়ি এটা কোথায়? নোয়াখালী? এইটা আমাদের থানার ভিতরে। থানার ভিতরে। আচ্ছা, আঙ্গু 2-3 গ্রাম ফুফুর বাড়িতে। পরে যে ওনারা ঢাকা নিয়ে আসছে এটা ওনারা জানতোই না। আমরা জানতাম না এটা। ফুফুর বাড়িতে ফুফুর আর কোনো মেয়ে ছেলে নাই? আমরা এত কিছু জানি না, আমরা তো থেকে যোগাযোগ নাই আপনাদের? ছোট ছিলাম। না, ফুফুর বর্তমানে কোনো মেয়ে ছেলে আছে কিনা? আমার বাবা সাসা, ফুফুর কোনো মেয়ে ছেলে নাই? আপনাদের সাথে যোগাযোগ নাই? আপনার সাথে যোগাযোগ নাই? ফুপুর কোনো মেয়ে ছেলে নাই? এটা আসলে বলতে ফুপুর সাথে কি যোগাযোগই নাই আপনার? ইয়ার পর থেকে আমরা যোগাযোগে রাখি। সেটা তো আছে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত যোগাযোগ ছিল। ফুপুর বাড়ি কোথায়, ফুপাতো ভাই আসলে ফোন ফুপুর বাড়িতে বেড়াতে গেছে, বেড়াইতে যাইয়ে তারপরে এই ঘটনাটা ঘটছে। ওকে, ঠিক আছে। আমরা এখানে এই ঢাকায় আসার বিষয় যেটা, সেটা একটু কমপ্লেক্স লাগতেছে। আমি আরেকটু ওনার সামনাসামনি বসে তারপরে মেলানোর চেষ্টা করবো। ঠিক আছে, আমি ডাকবো আপনাদের এখান থেকে কাকে ডাকতে হয়। আপনারা তো পাশাপাশি বসে সমস্ত কিছু শুনলেন। হ্যাঁ, আমি এখন ওনাকে সামনে নেই, তারপরে দেখি কি দাঁড়ায়। বসেন, একটু বসেন। হ্যাঁ, কিছু কি শোনা গেছে? কিছু শোনা যায় নাই? খুশি খুশি লাগতেছে? ভয়ও লাগতেছে। সেদিন আমার মানে হঠাৎ করে মনে হচ্ছিল যে মানুষের জীবনে আনন্দ উপলক্ষ কয়টা। দেখবেন যে যারা খুব ভালো স্টুডেন্ট, ওদের লাইফে একটা স্বপ্ন থাকে যে আমার এসএসসি রেজাল্ট ভালো করতে হবে, আমার ইন্টারের রেজাল্ট ভালো করতে হবে, বা আমার একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে। তো ভালো হইলো, তারপরে তার জীবনে একটা আনন্দ মুহূর্ত। কিংবা ধরেন বিয়ে শাদী হয়েছে, তাদের কারো কারো কাঙ্ক্ষিত স্বপ্ন থাকে, খুব ট্র্যাডিশনালি যেটা বলে একটা বাচ্চা কাচ্চা হওয়া। তো এটা একটা আনন্দ মুহূর্ত, খুব কমন। তারপরে জীবনের কিছু অর্জন, ভালো একটা চাকরি হওয়া, একটা ভালো ব্যাংক ব্যালেন্স হওয়া, কিংবা লটারিতে ভাগ্য মিলে যাওয়া, এগুলো হচ্ছে আনন্দ মুহূর্ত। তো খুব গড়পড়তে যদি বলি এগুলি মানুষের জীবনে আনন্দ মুহূর্ত, সাথে আরো 4-5টা যুক্ত করে দিলাম। আর আমি একটা মানুষ, আমি জানি না পৃথিবীতে এরকম আর কোনো বিরল মানুষ আছেন কিনা যে যার জীবনে আনন্দের মুহূর্ত মাসে এখন 10-12টা, একটা মাসে 30টা দিন, তার মধ্যে 10-12টা, সেটাই হচ্ছে 10-12টা গেট টুগেদার। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দ মুহূর্ত, এবং আমি মনে করি শুধু আমি না, আমার পুরা টিম মেম্বার, আমার সঙ্গে যারা সহযোদ্ধা, যারা এটা শেয়ার করেন, তাদের সবার জন্য আনন্দ মুহূর্ত। সুতরাং আমরা জানি না যে আল্লাহ আমাদেরকে আরও একটা আনন্দের মুহূর্ত মুখোমুখি করাবে কিনা আজকে। আমাকে একটু জাস্ট বলেন তো, সেটা হলো যে আপনি যে ঢাকায় আসছিলেন, এই ঢাকায় আসার প্রক্রিয়াটা কি ছিল? কার সাথে আসছিলেন? সে আপনাকে কি বলে নিয়ে আসছিল? এটুকু কিছু কি মনে আছে? কি মনে পড়ে আপনার? সেরকম কিছু মনে নাই, মানে আসছি ওনার সাথে। ওনারটাকে মানে যে খালামণি বলতো। খালামণি নাম কি মনে আছে ওনার? জি না। উনি আপনাকে কি নিয়ে সরাসরি ঢাকায় চলে আসছিল, নিয়ে নাকি নিয়ে আপনার ওনাকে ওনার বাড়িতে গেছিল বা কোনো কিছু হয়েছে? বাড়িতে গেছিল। উনি বাড়িতে গিয়েছিল। বাড়িতে গিয়ে কয়দিন ছিল আনুমানিক? 2 থেকে 3 দিন এরকম। তারপরে আপনাকে বলছিল কি যে তোমাকে ঢাকায় নিয়ে যাবো, এরকম কোনো কিছু? কেন নিয়ে যাবে এটা কি আপনি জানতেন? বা ওনার কি ঢাকায় কোনো আত্মীয় স্বজন ছিল, এরকম কিছু জানতেন? উনি জব করতো। উনি জব করতো ঢাকায়? কিসের জব করতো?
এতটুকু মনে নেই, এটা মনে নাই। কিন্তু জব করতো। ফুপাতে কোনো ভাই বোন দেখছেন বাড়িতে ওই সময়টাতে, বা খালাতে কোনো ভাই বোন, যে আপনি খালা বলতেছেন, ওনার বাড়িতে কে কে ছিল কিছু কি মনে আছে? জি না, এগুলোও মনে নাই। কিছু মনে নেই। যাদের মানে ওনাদের বাড়িতে গেছি, ওনাদেরও অনেক বড় বাগান, তারপরে পুকুর সাথে অনেক বড় বাড়ি, একা বাড়ি ছিল ওনাদের। যাদের বাড়িতে গেছেন ওনাদের বাড়িতে অনেক বড় বাগান, জি, সব কাঁঠাল বাগান, আম, মানে অনেক অনেক কাঁঠাল তো কেউ খাইতো না, এগুলো নিচেও পাইকা পাইকা পড়ে যেত। এটা হচ্ছে আপনাকে যে নিয়ে গেছে ফুপু যাকে বলতেছেন আপনি, তাই তো? ঠিক আছে, আমরা ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করব এবং সবসময় বলার চেষ্টা করি যে মিলে যাওয়ার পরেও ডিএনএ টেস্টের বিষয়টা যেন গুরুত্বপূর্ণ, এবং সেটাও প্রয়োজন বোধে যদি আপনি মনে করেন করবেন। আচ্ছা বলো। হ্যাঁ, অনলি দেখেন আসেন, যান ওনার পাশে গিয়ে বসেন। আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? খায়রুন্নেসা। এই ডান পাশে যে বসে আছে উনি কে? ভিজে গেছে, টিস্যু দেন কিছু, এই নেন টিস্যু নেন, পুরো এটা ভিজাই ফেলছে পানিতে। বাইরে কানাই রয়েছে রে, তো বাইরে তো ঘুরে কাকি আমরা একটু কথা বলি, হ্যাঁ একটু সময় দেন। উনি আপনাকে দেখে চেনে নাই, সমস্যা নাই, আমরা অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে তারপরে উনি একটা সিদ্ধান্ত দিবেন নিশ্চয়ই। আচ্ছা ওর ওর মানে আপনি তো মেয়ে দাবি করতেছেন, ওর বাবার নাম কি ছিল, মানে আপনার স্বামীর নাম কি? আনসর আলী। আনসর আলী। আচ্ছা
কি করতো? এক বদলে তো দিলে দিত শেষ মাঝে না তো শীতের সাথে মাংস আছিল তো এর মিলও আছে। মিলও ছিল? এর কি নিজের ছিল নাকি অন্যের মিলে কাজ? মানুষের মিলে কাজ করতো, ধানের মিলে কাজ করতো। এই জায়গাটা একটু ফ্রি রাখবেন, আপনার এটা একটা নয়েজ হচ্ছে, ওই কাপড়টা একটু, হ্যাঁ একটু ফ্রি রাখা কষ্ট করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম খায়রুন্নেসা না? আপনি বলছিলেন নানুর বাড়ি শোষিয়া, বাবার বাড়ি ছোট পটিয়া। আমরা যেই পরিবারটাকে এখানে নিয়ে আসছি বা যারা দাবি করছে আপনার ভিডিও দেখে, তাদের বাড়িও তাই, শোষিয়া এবং ছোট পটিয়া। এটা কুমিল্লাতে এবং এটা খুব পাশাপাশি। নানুর বাড়িতেও সেখানে আছে, দাদুর বাড়িও সেখানে আছে। আপনি ভাই বোনের সংখ্যা বলতে পারেন নাই, এটা ঠিক। আসলে আপনার মায়ের, যদি উনি মা হিসেবে স্বীকার করেন, ওনার বিবাহ দুটো। প্রথম বিয়ের একটা বাচ্চা ছিল, সেই ছেলের নাম কি কাকি? ছেলের নাম হচ্ছে শাকির জাহাঙ্গীর হোসেন, যে মাদ্রাসায় পড়ে। জাহাঙ্গীর হোসেন উনি মাদ্রাসায় পড়তো। হ্যাঁ, ও আপনি বলছিলেন আপনার এক ভাই আপনি দেখছেন যে মাদ্রাসায় পড়ে। পরবর্তীতে আপনার যার কথা বলছেন আঞ্চরালি, ওটা ওনার দ্বিতীয় বিয়ে এবং সেই ঘরে ওনার 7 সন্তান এবং সেখানে পরপর 3টা মেয়ে। সেই 3 মেয়ের মধ্যে আপনি ছিলেন হচ্ছে 3 নাম্বার, এটা ওনার কথা অনুযায়ী। আচ্ছা, আর বাকি যেসব আপনি বলছেন সেগুলা সব হুবহু মিলছে। হ্যাঁ, এখন যে জায়গাটায় আমাদের একটা জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে নিয়ে আসছিল কে। এখানে ওনারা বলতেছেন যে ফুপু নিয়ে আসছিল। তো ফুপু আর খালা এটা খুব একটা ডিফারেন্স করা খুব কঠিন কোনো কিছু না। এটা ফুপু যা খালাও তা, কারণ আপনারা তো দেখে মনে হতে পারে ফুপু আর খালা। এখন আপনি ওনাকে জিজ্ঞেস করছি, উনি প্রথম পর্যায়ে যেটা বলছে মহিউদ্দিনকে, যে ফুপুর বাসায় নিয়ে গিয়ে কয়েকদিন রাখছিল, রাখার পরে তারপরে হচ্ছে ওনারা ঢাকায় নিয়ে আসছে। এখন এই ঢাকায় নিয়ে আসার বিষয়টা ওনারা জানতো না, হারানোর অনেক দিন পরে গিয়া এটা ওনারা জানছে এবং তারপরে ওনাদের মতো করে যতটুকু চেষ্টা করা দরকার বা করা দরকার সেটা করছে। এখন আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে, আপনার মায়ের সাথে যদি কোনো স্মৃতি থাকে, আপনি মিলায়া ওনার সাথে কথাবার্তা বলে তারপরে আমাদেরকে ডিসিশন দিবেন, এই হচ্ছে বিষয়। আর আপনি আরও যেসব ক্লুজ বলছেন সেগুলো আমি একটু পরপর হাজির করব। উনি কি আমার আপন ফুপু ছিল? আপন ফুপু ছিল কিনা সেটা জিজ্ঞেস করছে। আপন না? আপন না ফুপুটা? আপন ফুপু না, এরকম ফুপুর লাগে দিলেন কেন? কয় কত যাইব চিকিৎসা পাকু দিছে কয় বেড়াইতে মোটাই তো আমরা আমার বুঝছি নিয়ে আসুন, এত ফোন টোন আসেন না, মোবাইল আসেন না, নালা কত দিছে। হ্যাঁ, এই সময় তো জানছি নি, এই সময় সিডিও হয়তো আসেন না। হ্যাঁ, যাক বেড়াই আসুক, থাকুক। আপনারা কইলে বেড়াইতাম কয় না নি, ছেলে মেয়ে অনেক বেশি খেয়াল করে। ফুপুর বাড়িতে আপনি গেছিলেন কখনো? জীবনও যান নাই। তাহলে তো হে বর্ণনা করতে বলতে পারবো না যে ফুপুর বাড়ি কেমন ছিল। আপনি যে বলছেন কাঁঠাল গাছটা, সেগুলো আছে। হ্যাঁ, এটা কইছে সব আছালা দিলে অনো আছে। ফুপুর বাড়িতে কি ছিল, কেমন ছিল? ফুপুর বাড়িতে আপনি জানেন না, আপনি কেমনে বলবেন? ওই ফুপুর বাড়ি ইয়ারি গাছ গাছ কত কিছু টিছু দি আছে, যেটা কইছে তো মুছি আপনার গে বাড়িতে কইছে জমি আছে তো ও আছালা দিলে অনো আছে। আচ্ছা, আর এটির বাদে ইয়া মেল আছে, ও হেসা সব হেসা। আপনার ভাই ব্রাদার আসছে আরো, ওনারা খুব সুন্দর করে কথা বলে, সমস্যা নাই, প্রয়োজন হয় ওদেরকে ডাকবো। তোমার ভাইয়ের আল্লাহ দিয়েছে, মানুষের দোয়া করছে, দশে আল্লাহ তোমার পাঠানো কাবরান তোমরা। এই আনসার আলী সাহেব মারা যাওয়ার পরে কি বিয়ে শাদী করছিলেন কাকি? আর বিয়ে শাদী কর আমি কম কেন জানি, আমি জীবিত পুকুর রাখছি। এই ছেলে মেয়েগুলোকে মানুষ করছেন কেমনে? এটির আল্লাহ করছে, এরপর একটা মাদ্রাসা ধরাইছি, একটা মাদ্রাসা ধরাইছি, এটারে বুঝিলেতি ওই এক আঙ্গবাড়ি যেটা তো ভাই ওকে দেওয়া তারা আমাদের এক পুত্রে আনছে, না তোর বাবা তো মরি। কাপড়টা একটু ফ্রি রাখেন ওই জায়গাটা থেকে। তুমি কেন রিসল বাড়িবা, তোমরা কেন কিটা করবা? তো কইছে আয়, তো এটা আবার মাদ্রাসা ধরতে গেছি, তো ওই হুজুরের কথা উনিরা তো জানো তো ইয়া তাইছে বেকারি তাইছে, বেকারি থাকতে 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 আল্লাহ আর্মিরা তো সার্কি দিছে আর এই বেলে আমাকে 10 এই বেলে বেলে চলি আল্লাহ। মানে সব আপনি নিজে নিজেই মানুষ করতেন কষ্ট বিষ্ট করে? আপনি কাজ করতেন, কাজ টাজ করে? আমি কারো কাজ করি না বাবা, আমি ওটা ওটা একটা নাত ভাঙা বই ভাঙা, কারো কাজ করে নিজে জমিনে তা দিয়ে গেছে। আপনার এই মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে, মনে আছে আপনার? মন নাই বাবা, আমি মিছা কইতে আমার একটু খেয়াল আসেনি বাবা, যে 20 বছর আমার এটা খেয়াল আছে। হ্যাঁ 20 বছর, প্রায় 20 বছর।
বাবা আর এদিকে খেয়াল নাই। ছোটবেলায় কেমন ছিল এগুলো মনেও নাই না? এতগুলো ছেলে মেয়ে মানুষ করছেন, মনে থাকাও করে অনেকে থাকে না। কত আমি আল্লাহ করছে মানুষ আই করিনি। আল্লাহই মানুষ করছে। হ্যাঁ আমাকে 10 তো আর বড় মুরব্বি কো তো আর ওরিও দোয়া করে। আচ্ছা, 2টা ঘর ছিল ও যেটা বলছে, একটার ঘরের উপরে সিমেন্টের টিন ছিল, এটা এখনো আছে? এখনো আছে, আর রাস্তার লাগে ও তুলা গাছ কইছে, পুকুর কইছে, বাড়ির পাশে একটা রাস্তা এবং পুকুর ছিল। এই রাস্তা এই পুকুরি এই কবর বড় বিরাট কবরস্থান। আচ্ছা, আমি ঢাকায় আসার সময় আমার মা আমার সাথে অনেক দূর পথ আসে। জি আর শশীদে কইছে বড় মানে তো যে ফুফির বাসায় গেছি তখন। দাঁড়ান, আপনি বলছেন যে আমি ঢাকায় আসার সময় মা আমার সাথে অনেক দূর পথ আসে, মানে ফুপুর বাসার সাথে গেছে যখন? আচ্ছা আচ্ছা, এই যে ফুপুর বাসায় যে নিয়ে যাচ্ছিল তখন আপনি গেছেন পিছে পিছে সাথে? কিসে গেছি বাবা, এই মৃত্যু খেয়াল নেই। আচ্ছা, সেটাই, বাচ্চাকে আগে দিতে গেছে, মানে উনি তো ভাবছে ফুপুর বাসায় গেছে, তো ফুপুর বাসায় গেছে, মানে ওইখান থেকে যে ঢাকায় নিয়ে যাবে ওই সময়টা তো আপনার মা জানতো না? জানতো? আচ্ছা, আমাদের বাড়ির সাথে বাগান বাড়ি নামে একটা বাড়ি ছিল, আছে নাকি বাগান বাড়ি? আছে, হ্যাঁ আছে, আবার দিলে ওই বাড়ি থেকে দাদুকে খাবার দিত। হ্যাঁ হ্যাঁ আছে, কোন ফ্ল্যাট আছে। জিজ্ঞেস করো কখন মারা গেছে? দাদু মারা গেছে ধর 29 বছর। মানে মানে কোন টাইমে মারা গেছে? কোন টাইমে? রোজাতে। রোজা জ্যেষ্ঠ মাসে মরছে, তোমার বাবু মরছে জ্যেষ্ঠ মাস। আমার স্মরণ আছে, মনে হয় যে রোজার সময় ভোর রাতে ভাত খেতে উঠে তখন। এটা মা একটু খেয়াল আছে নি মা, কত মানুষ মরে গেছে, তোমার যা আছে দাদা দুদি সব মরে গেছে। নতুন করে মানুষ আমাদের বাড়িতে কি কেউ কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে? কারেন্টে? জি, মানে ওই যে আমাদের ঘরের পাশে যে আরেকটা ঘর ছিল। তাকে যদি মনে করতে না পারেন, আপনার কোনো ছেলে যদি মনে করতে পারে তাকে নিয়ে আসি। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। মানে আমার ছোটবেলার স্মরণ আছে পানিতে কারেন্টের তার ছিল। আপনি কিছু বলেন না, ওয়েট, আপনি কিছু বলেন না, আমি দেখতেছি। ওকে, আমি একজনকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কি আপনার মা অনেক, যদি মা হয়ে থাকে বারবার, আমি বারবারই বলতেছি, একটু দেখি যে এই লোকটা বাইরে ভালো বলতে পারছিল, তাকে আনা যায় কিনা। হ্যাঁ, ওইখানে একজন ভালো বলতেছিল ওই যে ডান পাশে, ওনাকে একটু ভিতরে পাঠাও তো। আপনি মাঝখানে থাকবেন। আপনি মাঝখানে থাকেন, ওর ডান পাশে। কাকি আপনি একটু ডান দিকে বাম দিকে চাপেন তো হালকা। হ্যাঁ, ব্যাস, পারফেক্ট। আসেন প্লিজ। ওই ডান পাশে গিয়ে বসেন। অনেক বিষয় আছে যেটা আসলে আপনার মার কাছ থেকে খুব একটা ভালো অ্যান্সার আমরা পাচ্ছি না, তো মনে হলো যে আপনি যেহেতু বাইরে ভালো বলতেছিলেন এই জন্য আপনাকে একটু নিয়ে আসা ভিতরে আর কি। সেই হচ্ছে বিষয়। তো একটা প্রশ্ন করছিলেন আপনি বোধহয় ইলেকট্রিসিটি নিয়ে, কিছু একটা নিয়ে বলেন তো। জি, মানে ছোটবেলা মনে আছে যে আমাদের বাড়ির পাশে যে একটা ঘর ছিল, মানে আমাদের ঘরের পাশে ওনার, মানে ওই ঘরের কে যেন কারেন্টের শর্ট খেয়েছিল পানিতে। কে বলেন তো? এটা হলো যে ওই আমার মানে অন্য পাড়ার, মানে আমাদের হলো পূর্ব পাড়া, ওর পশ্চিম পাড়া। পশ্চিম পাড়া একজন ওই যে হানিফ, হ্যাঁ উনি, আমরা তো ছোট ছিলাম, আমার মনে আছে আমরা এরকম এই সিজনের হবে, উনি কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। কারেন্টে শর্ট খেয়ে মারা গেছিল? হ্যাঁ, আমার খেয়াল আছে। এটা কি খুব বেশি দূরে হয়ে গেল? আপনি কি নিজের চোখে দেখছেন যে আপনার ঘরের সাথে এরকম হয়েছে, নাকি একটু ডিস্টেন্স আছে, নাকি জাস্ট শুনছিলেন এরকম? মানে আমাদের ঘর, তারপরে আমাদের ঘর থেকে একটু দূরে। হ্যাঁ, একটু দূরে মানে তখন তো হয়তো মাঝখানে যেরকম একটা উঠান থাকে, উঠানোর পরে একটা বাড়ি থাকে। আপনি কি পুরো প্রক্রিয়াটা জানতেন যে কিভাবে মারা গেছে, এটা কি জানতেন? মানে কারেন্টে তার পানিতে ছিল, উনি জানে না, তারপরে মানে উনি কারেন্টে তার যে ধরার সাথে সাথে ওখানে মারা গেছে। স্ক্রিন দান এই সময় লাগাচ্ছিল, উনি পানিতে কারেন্টে শর্ট খেয়ে উনি মারা গেছে, এটা আমার খেয়াল আছে। আচ্ছা, ওকে। আপনার দাদুকে খাবার দিত পাশের বাড়ি থেকে, বাগান বাড়ি, এই বাগান বাড়িটা কি আছে? এই বাগান বাড়িটা এখনো আছে, এটা পুলিশের বাড়ি বলে, এটা বাগান বাড়ি না। তাহলে বাগান বাড়ি বলে কেন? এটা মানে বাগানের মতো দেখতে, কিন্তু এটা আমরা পুলিশের বাড়ি হিসেবে চিনি। আমরা ওই জায়গায় যাই অনেক, মানে ছোটবেলা আমরা যাইতাম ওই বাড়ি। খাবার দিত কোনো দারিদ্রতার কারণে বা কোনো কিছু? এটা মানে ওনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওনারা একটু ঢাকা থেকে আসলে দাদুর সাথে, দাদু আগে যাই ওই বাড়িতে থাকতো, একটু কাজ ইয়ে করতো, দেখাশোনা করতো বা এরকম কোনো কিছু, বা একটু সাপোর্ট টাপোর্ট করতো এই কারণে, এই জন্য মানে খাবার দিত মিলে। জি, ওকে। নানা বাড়িতে 3টা ঘর ছিল, এখন তো 5টা হয়ে গেছে। এখন 5টা হয়েছে, সাথে বড় বাজার, স্কুল, কলেজ, বাড়িতে ঢোকার সময় খাল এবং ব্রিজ এখনো আছে। ওই ব্রিজটা এখনো আছে, ওই সেম সব লোকেশন ঠিক আছে এখনো গেলে মানে স্মৃতিগুলো এখন। আপনার সাথে ফোন আছে ভিডিও কল দেওয়ার জন্য? যে বললাম যে খালাকে যে ফোন দিবেন, নাকি রেখে আসছেন? না, ওটা আমার ছোট ভাই দিতে পারবে ভিডিও কল। আচ্ছা,
আপনার আরেকটা ক্লু ছিল আপনার খালাকে নিয়ে, না? জি। মানে খালার মুখের আকৃতি বা দাগ এটা নিয়ে কিছু বলতেছিলেন। ভিডিও কল দাও ওনার খালাকে, দিয়ে ভিতরে নিয়ে আসো। খালা বা ফুপু যাই হোক, আপনি কি বলছিলেন, খালা না ফুপু? মুখে দাগের ব্যাপারে খালা বলছিলেন না? হ্যাঁ, ওকে, নিয়ে আসো। মহিউদ্দিন আমাকে কনফিউজ করে দিচ্ছে। ছবি দেখানো দরকার, আমরা ভিডিও কলে নিয়ে আসি। অনেক সময় বলতে পারে ছবিটা আমরা এডিট করে বসিয়ে নিয়ে এসেছি বা এরকম কোনো কিছু থাকতে পারে। যত রকম ট্রান্সপারেন্সি এনশিওর করা যায়। জিরে যায়, জি যাইবো কিনা আগে দেখেন। জি তো সমস্ত কিছু শোনার পরে কনফিউজ হয়ে গেছে। আগে জিরে, আগে দেখেন জি কি করে। ওর চেহারার সাথে আপনার চেহারা একটু মিল আছে ওদের, না? দেখেন তো ও কি হইতে পারে আপনার? কি হইতে পারে? ওর হাসির সাথে তো মিল আছে। মারে তো চিনে নাই, মার সাথেও মিল আছে একটু হাসির, কিন্তু ওর সাথে আপনার একদম পুরা মাশাআল্লাহ কপি ক্যাট বলা চলে। আপনি ওর বড় না ছোট? আমার বড়। হ্যাঁ, আপনার বড়। মানে 3 বোনের পরেই কি আপনি হইছেন? হ্যাঁ, 3 বড় পরে আমি হইছি। একটা ছেলে। সে আপনি তো বলতে পারেন না কাকি, সব তো এই বলে, মনে তো হয় এই জানে শুনে আসছে আগে থেকে। হ্যাঁ, আমি এই বোনের কথা আমার সবসময় মনে থাকতো, আমি বলতাম। কেমন বলতেন? আপনার সঙ্গে দেখা হয়েছে? ওর সঙ্গে ছোটবেলা ছিল একসঙ্গে, কোনো স্মৃতি আছে? মনে করার চেষ্টা করেন তো। স্মৃতি আছে, ও যেদিন চলে যায় তো বলতে পারে না কেন যে আমার এতগুলো ভাই বোন ছিল, তারপর বলতে পারে না যে আমার কোনো ভাই বোন ছিল? আমি বলতে পারি, আমার ও যেদিন যাইতেছে এদিন আমার পুরো কষ্ট মনে আছে ওই দিনটার কথা। কি করছে? আপনার মা গেছিল পিছে পিছে অনেক দূর আগে? মা গেছিল এটা মনে নাই, কিন্তু ও যে পাক ঘরে বসে ছিল, ওই যে আমার যে আন্টির কথা বলছে, ওর কোলে বসে ছিল, মার কোলে। মা কিন্তু দিতে চায় না। আচ্ছা, ওটা আমি যাই একটু ঘুরে আসি, ছোট বাচ্চাদের যেসব জিদ থাকে আর কি। ওই মহিলা আমরা আদর করছে খুব। আচ্ছা, আচ্ছা, উনি নাকি আপনাদের মানে ব্লাড রিলেটেড ফুপু হয় না নাকি? শুনলাম নাকি দূর সম্পর্কের ফুপু নাকি জানি। ওই যে বললাম না, আমার বাবা চাচার মেয়ে। ও, দূর সম্পর্কের। আপন ফুফু না, আমার বাবা চাচার মেয়ে। বুঝেন না, স্বাস্থ্য জায়গাতে অবস্থা দরিদ্র ছিল, প্রথম কথা হচ্ছে এটা। অবস্থা দরিদ্র ছিল, আপনার বাবার নিজের মিল না, ওটা অন্যের মিলে কাজ করতো, সেখান থেকে কিছু হেল্প টেল্প দিয়ে ওইটা দিয়ে সংসার চলতো। এবং আপনার মার কথা অনুযায়ী, ওনাদের কথা অনুযায়ী, যে অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন উনি। তো এই অবস্থায় আসলে আপনাকে হয়তো বেড়াতেই নিয়ে গেছে, কিন্তু এত ছোট মেয়েকে আসলে ভুলায় ভালায় ঢাকায় কোনো একটা জায়গায় দিয়ে যাবে, কাজে দিয়ে যাবে, এরকম কোনো পরিকল্পনা ওনার ছিল? তো এইটা আসলে আপনার মার সাথে আলোচনা করছে কি করে না সেটা আপনার মা ভালো জানে, আল্লাহ ভালো জানে, বা আপনার পরিবার ভালো জানে। কিন্তু এটা ঠিক যে উনি কোনো আমার যেটা মনে হয় জোর দাবি, মানে জোর যেটা মনে হচ্ছে কাজে দেওয়ার জন্যই নিয়ে আসছিল, বাকিটুকু আত্মীয় বাড়ি। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, উনি আমাকে দেখে কনফিউজ হয়ে যেতে পারে, আপনাকে তো চিনবে। হ্যাঁ, আমাকে চিনবে। দাও ওনাকে দাও। আমার মাকেও চিনবে। একটু কথা বলে, আপনি কথা বলে একটু বোঝায় তারপর ওনাকে দেন। এই যে মানে ওই যে আমরা যে প্রোগ্রামে আসছি, রেডিও প্রোগ্রামে, একটু কথা বলেন। রেডিও না তো, ওনাকে দেন, দেখেন তো। আপন ঠিকানা। আসসালামু আলাইকুম। এই যে কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? নাম জানতেন? কি হয় আপনার, জিজ্ঞেস করেন তো। স্কুলে যাইতে আপনি আমার কি হন? কথা বোঝা যায় না। বলতেছি আপনি আমার কি হন? তোমার খালামণি না? দেখো স্যার, ওনার মুখে কোনো দাগ দেখতে পাচ্ছেন? আমি স্টিল ছবি দেখাবো আরো। স্কুলে পড়াইতো উনি? আচ্ছা, স্কুল নিয়ে আপনি কি বলছেন? উনি স্কুলে পড়াইতো না আসলে? স্কুলে পড়াইতো মানে উনি মানে ওই সময় চাকরি হয়নি আর কি। ও, কিন্তু যাইতো। হ্যাঁ, এরকম হয়, কিন্তু অনেকদিন ধরে যাওয়ার পরে তারপরে সেই টিচার হইতে পারে। আমরা পড়ছি ওনার কাছে। ও, আপনারা পড়ছেন? আমি পড়ছি। উনি কিন্তু মুখে দাগ দিয়ে বসে নাই, মানে সত্যি সত্যি মুখে দাগ আছে। আচ্ছা, ঠিক আছে, ওনাকে রেখে দেন, ওনার ছবিটা একটু দেখেন, কেটে দেন। ভিডিও কল অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেটে দেন, এটা দিয়ে ছবিটা একটু দেখেন। ধন্যবাদ দিয়ে দাও। বসো, আমরা শেষ করছি, তারপরে আমি ওনার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসবো। দাগ পাইছেন? এই আনইউজুয়াল জিনিসগুলো আমাদের মনে থাকে। আমরা সাধারণত এটার একটা সাইকোলজিক্যাল একটা এক্সপ্লেনেশন আছে, যে আপনি তো কোনো মানুষের মুখে এরকম দাগ দেখেন না, 100 জন মানুষের মধ্যে একজনের দেখছেন। সো এটা একটা ইউনিক জিনিস, যে কারণে ছোটবেলায় আপনার ব্রেনে আছে, এবং এটা খুব প্রকৃতি প্রদত্ত। এটা সব মানুষের মধ্যেই দেখবেন যে যখন আলাদা বৈশিষ্ট্যের কোনো কিছু দেখে 10 জন থেকে আলাদা, তখন সেটা মনে থাকে। এখন এই দাগ সেই দাগ কিনা আমি জানি না, তবে দাগওয়ালা আপনি যেটা বলছেন এদের পরিবারের সাথে মিলছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এগুলো সব আছে খালার মুখে। উনি স্কুলের শিক্ষক ছিলেন, এগুলো মিলছে।
এই বাকি সমস্ত কিছু মিলছে, শশিয়া পটিয়া সব মিলছে, আনসার আলী মিলছে, খায়রুন্নেসা বলছে সব মিলছে। আমাদের সুপারি নারকেল গাছের একটা বাগান ছিল, আছে ছিল, এটা এখন আর ওই জায়গায় মাটি ফেলানো হয়েছে, এখন আর নাই। আচ্ছা, সুপারি গাছ ছিল অনেকগুলো। একটা জিনিস আরেকটা জিনিস বলি, ছোটবেলায় যেগুলো বাগান লাগে বড়বেলায় কিন্তু সেগুলো উঠান হয়ে যায়, জানেন তো? আমি খুব ছোটবেলায় আমার বাড়িতে ওই যে উঠানে খেলাধুলা করতাম, বিশাল উঠান মনে হইতো। তারপরে 10 বছর 15 বছর পরে যখন গ্রামের বাড়িতে গেলাম, এত ছোট কেন? তো উঠান তো ছোট হয়ে আসে নাই, আমরা বড় হয়ে গেছি, আমাদের চোখে ছোট লাগতেছে, বুঝতে পারছি? হ্যাঁ, তারপরে আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি ওনার সমস্ত কিছু আপনার যেরকম বলছেন সেভাবে মিল পাইছি। কিভাবে আপনার পরিবারকে খুঁজে বের করলাম সেটাও বলি। আমাদের একজন আনঅফিশিয়াল ভলান্টিয়ার আছেন, উনি হচ্ছে থাকেন মালয়েশিয়াতে, মারুফ ভাই। মালয়েশিয়ার আপনার হচ্ছে ছোট, এই যে বলছেন ছোট পটিয়া আর শশিয়া পাশাপাশি, পটিয়া কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতে আছে, কিন্তু আপনার এই দুইটা এলাকা পাশাপাশি বলাতে উনি ওনার ফ্রেন্ডের সহযোগিতায় লোকেট করতে পারছে এটা কুমিল্লার মধ্যে। তারপরে ওই এলাকার মেম্বারের সাথে কথা বলছে, কথা বলে আপনার বাবার নাম দিয়ে, বলে আপনার বাবার সবাই চিনে, নাম দিয়ে, আপনার ভাইও জানতো না এটা যে আপনার এরকম, সবাই জানতো যে আপনি আগুনে পুড়ে মারা গেছেন। আপনার এলাকায় গ্রামে এরকমভাবে একটা হয়েছে, ওনাদের যে মেম্বার হারাইছে আগুনে পুড়ে মারা গেছে। তারপরে ওনাকে যখন দেখানো হয়েছে, আপনার মাকে যখন দেখানো হয়েছে, দেখানোর পরে তো এটা তো ইতিহাস, এই হচ্ছে বিষয়। এখন ভাই আমি যেটা করতে চাই সেটা হলো যে ওনার সঙ্গে আমরা কথা বললাম, ওনাকে সমস্ত কিছু বললাম, উনি দেখলো শুনলো, এরপর ওনার সিদ্ধান্তের প্রয়োজন আছে। আমি এখন ওনার সঙ্গে একটু পার্সোনালি কথা বলবো, উনি কি বলতে চায়, কি বিষয়। আপনারা বাইরে গিয়ে একটু বসেন, তারপরে ইনশাল্লাহ উনি যা বলবে সেটা আপনার বাইরে গিয়ে আমি জানাবো আপনাদেরকে, ঠিক আছে? কাকি আপনারা দুজনেই একটু বাইরে গিয়ে বসেন, হ্যাঁ, সাবধানে যান। মহিউদ্দিন ওনার হাজবেন্ডকে রেডি থাকতে বললো, আমি ওনাকেও ডাকবো প্রয়োজনে। শানু, আপনার মন থেকে যেটা আসে সেটাই ফাইনাল। আপনার মন কি বলতেছে বলেন। আমি ওনাদেরকে কেন সরাইছি এখান থেকে জানেন? সামহাও আপনি ইনফ্লুয়েন্স হতে পারেন, যাতে আপনি মন খুলে বলতে পারেন। আমি আপনাকে বারবার একটা কথা বলি, পুরা পৃথিবীকে মাথা থেকে ডিলিট করে ফেলেন, এটা আপনার প্রশ্ন, আপনার পরিচয়ের প্রশ্ন, আপনার মন থেকে যা আসবে তাই, এখানে কারো কোনো কিছু ভাবার দরকার নাই। না, সবকিছু ঠিক আছে, কিন্তু চিনতে পারেন না, এবং না পারাটাই স্বাভাবিক। হ্যাঁ, 20 বছর পরে কেউ পারে, কেউ পারে না, কেউ 30 বছর পরেও পারে। হ্যাঁ, যেমন গতকালকে আমরা একটা আপডেট করেছি, এটা ছিল আপনার হচ্ছে মহসিনের 37 বছর পরে উনি ইন্ডিকেট করেছে, আপনি দেখেননি, এখনো প্রচার হয়নি, আজকে প্রচার হবে এটা, যদি হয় আর কি। ওই দিন আমরা আসছি, উনি আসছিল, একসাথে 5 জনের রেকর্ড করেছিলাম, উনিও ছিল। আপনার তো সেদিন ডিলিট হয়ে গেল, তারপর আবার পরের দিন আসতে হলো আপনাদেরকে, মুখে দাঁড়িয়ে আছে ভদ্রলোকের। তো এই যে বিষয়টা, এটা এক একজনের এক এক রকমের, কারো এক একজনের ব্রেন আল্লাহ এক এক রকম ভাবে বানিয়েছে, প্রত্যেকটা মানুষই ইউনিক পৃথিবীতে। হ্যাঁ, তো আপনি এখন আমাকে বলেন, আপনার মন থেকে চিনতে পারতেছেন না, এটা নিয়ে কি হচ্ছে, মানে প্রতিক্রিয়া কি? অ্যাকসেপ্ট করতে সমস্যা হচ্ছে, আর একটু সময় লাগবে, নাকি অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? আপনি একদম ফ্রিলি বলেন। বুঝতে পারতেছি না, আপনি কনফিউজ। আচ্ছা, বুঝতে না পারার পিছনে কারণটা কি, মানে অনুভূতিটা কি হচ্ছে, মানে অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? মানে যেহেতু সবকিছু মিলে গেছে, মাকে চিনতে পারতেছি না, ওটা কোনো ফ্যাক্ট না, তো মানে সবকিছু যদি মিলে যায় তাহলে অ্যাকসেপ্ট করতে সমস্যা নেই, অ্যাকসেপ্ট করতে সমস্যা নাই, এটা বিষয়। কিন্তু মন থেকে যে আসার বিষয়টা, মা বলে একদম ওইটা হচ্ছে না, ওটা হচ্ছে না। রাইট, এগ্রিড। দাঁড়ান, মানে একটা কষ্ট আমার ভিতরে কষ্ট রয়ে গেছে ভিতরে। ওনার হাজবেন্ডকে, শুধু হাজবেন্ডকে একটু ভিতরে পাঠাও, দিয়ে দিছে, এই জন্য কষ্টটা রয়ে গেছে আমার। কিন্তু আপনার মা কিন্তু দেয় নাই মার কথা অনুযায়ী। ভাই আসেন, একটু পাশাপাশি বসেন, আমি একটু অনেকে আমাকে বলে যে ভাইয়া এখানে আপনি গেস্টদেরকে একা একা বসায় রাখেন, এরকম একটা ভূতের মতো জায়গা, যার থেকে শুধু কালো আর কালো, এখানে কেন একা একা বসায় রাখেন? এখানে একটু আপেল দিবেন, কমলা দিবেন, জুস দিবেন, তারপরে পাশে 2জন লোককে রাখবেন, একটা ছেলেকে রাখবেন, একটা মেয়েকে রাখবেন, গল্প করবে তারা। সেখানে আরেকজন রিপ্লাই দিচ্ছে, মিয়া এখানে ঘাড় ঘোরানোর জায়গা নাই, তুমি আবার আপেল কমলা চাও। দ্যাটস ট্রু ভাই, আসলে ঘাড় ঘোরানোর জায়গা নাই। ওকে, তো ভাই আমি আসলে কথা যেটা বললাম, আপনি তো একটা পার্ট পুরোটাই জানেন, কারণ আপনি বাইরে ছিলেন। ভিতরে কথাবার্তা বললাম, ওনাদের তথ্যের যে বিষয়টা সেখানে সমস্ত কিছুই মিলছে আসলে। কিন্তু ওনার প্রতিক্রিয়া যেটা আমি সলোভাবে কথা বলে যেটা বুঝলাম, একটা যেটা হচ্ছে যে উনি বলতেছে যে হ্যাঁ সবকিছু মিলে গেলে তো মেনে নিতেই হবে, এটা তো একটা ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে যে আমার মন থেকে ওইভাবে আমি মা বলে যে ফিলটা, সেটা খুব ন্যাচারাল,
এতদিন পরে ওনার ওই জিনিসটা আসতে হয়তো সময় লাগবে, কিন্তু ওনার মনে একটা কষ্ট আছে। কষ্টের জায়গাটা হচ্ছে ও সাসপেক্ট করতেছে এরকম যে আমাকে দিয়ে দিছিল, এটাই আমার মনের কষ্ট। এখানে একটা যুক্তি, এখানে একটা যুক্তি আছে। যুক্তিটা আমি আপনাকে বলতে পারি, সেটা হলো আপনার ভাই বোনের সংখ্যা 7 জন পরের বাবার। আমি কিন্তু বাইরে কোশ্চেনটা ওনাকে করছি, সেটা হচ্ছে যে এই মেয়েটাকে কি শুধু দিছেন নাকি বাকি মেয়েদেরকে? এটা একটা স্মরণ আছে আমার, যখন বাহিরে খেলতে বের হইতাম তখন বলতেই তোর বাবা কিন্তু 2 বিয়ে করছে, এটা আমার স্মরণ আছে। তাহলে এখানেও আপনি মিল পাইলেন। এখন না, সেটা অন্য হিসাব। আমার কথা হচ্ছে যে কি আসল মা? এতক্ষণ তাহলে কার কাছে বসে রাখলাম আমি? ও আচ্ছা, ও প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে যে ওনার হ্যাঁ, উনি আপনার গর্ভধারিণী মা। আপনার বাবা 2 বিয়ে করছে এটা বলছে? হ্যাঁ না, কিন্তু আপনার মা কিন্তু, আচ্ছা বাবা 2 বিয়ে করছে কিনা আমরা বাইরে গিয়ে এটা ক্লিয়ার হবো। 1 মিনিট, আপনি বলছেন এখন মনে পড়ে আপনার মার 2 বিয়ে। আপনার মার, আপনি যে ছেলেটাকে দেখছেন উনি হচ্ছে ওই ছেলেটাকে আগের ঘর থেকে নিয়ে আসছিল, আর পরবর্তী যে যাকে বিয়ে করছে আপনার বাবাকে, অর্থাৎ তিনি হচ্ছেন হলো আনসার আলী। এই আনসার আলী সাহেবের ঘরে 7 ছেলে মেয়ে। এখন আপনার বাবার 2 বিয়ে কিনা এটা আমি শিওর না, এটা আমি ভালো কথা বলছেন, এটা আমি শিওর হইনি। মহিউদ্দিন, একটা জিনিস একটু জিজ্ঞেস করো তো যে ওনাদেরকে, যে ওনার বাবারও কি 2 বিয়ে কিনা? ওনার মার তো 2 বিয়ে, একটু জিজ্ঞেস করো, করে আমাকে জানাও। ফোনে আমি আছি এখন, ফোনে আমি, আচ্ছা ও আমাকে ফোন দিয়ে জানাচ্ছে এখন, ওটা আমি জেনে জানাচ্ছি আপনাকে। এটা বলতো বাবার 2 বিয়ে নাকি মার 2 বিয়ে? কি বলতো বাবার 2 বিয়ে। আমি এখানে শুনছি যেহেতু বলছে মার 2 বিয়ে, বাবার না। হ্যাঁ, এখন আমি এটা জিজ্ঞেস করে দেখি, মারও হইতে পারে। সাধারণত এরকম কেসে একদম এরকম হয় না যে বাচ্চা কাচ্চা সহ একটা মহিলাকে সে জীবনে কোনোদিন বিয়ে করেন, এরকম সাধারণত হয় না। একটু জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, বাবারও 2 বিয়ে। আচ্ছা, প্রথম বউয়ের নাম কি ছিল? ওই ঘরের বাচ্চা কাচ্চা কয়জন আছে? বলতে পারে না বাচ্চা কাচ্চা? তিন বোন বা 2 ভাই। আচ্ছা, আমরা বাইরে গিয়ে আরো জিজ্ঞেস করবো, মানে এটারও মিল পাওয়া গেছে। ওকে, ঠিক আছে। এখন আর বাড়ির পাশে থেকে হাইটে গেলে একটা হসপিটাল আছে, ওইটা কি আছে? আপনি দরকার হলে বাইরে গিয়ে আরো জিজ্ঞেস করেন। আপনি যতটুকু পাইছেন এগুলো একের পর এক মিল পাইতেই থাকবেন। কিন্তু ওর যে কষ্টের জায়গাটা আমি একটু যুক্তিতে যদি বুঝাই, সেটা হচ্ছে আপনার কোনো ভাই বোনকেই কিন্তু আপনার মার কথা অনুযায়ী, আপনার ভাই বোনদের কথা অনুযায়ী কাজে দেয় নাই। সাধারণত অভাব পীড়িত পরিবার হইলে আপনি ছিলেন 3 নাম্বার বোন, উপরের 2 জনকে দেওয়ার কথা, বা 1 জনকে দেওয়ার কথা, বা একটা ছেলেকেও দেওয়ার কথা। 7 জন আছে, বা 2-3 জনকে দিয়ে দিছে কাজে, সেটা ঠিক আছে। যখন বাবা বেঁচে নাই তারপরেও দেওয়ার কথা ছিল, উনি কিন্তু কাউকেই দেন নাই। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। তো আপনার ফুপুর বাড়িতে নিয়ে আসছে, ফুপুটাও ছিল সেই চাচাতো ফুপু, পরিবারের অভাব ছিল ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন এই ফুপু মনে করছে যে এদের যে অবস্থা হতে পারে এরকম, আল্লাহ ভালো জানেন, যুক্তিতে যদি চিন্তা করেন যে এদের যে অবস্থা, তাতে যদি আমি একটা মেয়েকে বাসায়, কাজের বাসায় দিয়ে দেই, এদের অভাব কিছুটা কমলো, দিয়ে দিলাম, ওইখান থেকে কিছু পয়সা টয়সা আসলে এদেরকে দিলাম, না দিলে নাই, ওনার হয়তো কিছু প্রফিট হইলেও হইতে পারে। আর এদের জায়গা থেকে জোর দিয়ে বলারও কিছু থাকবে না, ইভেন করেও নাই ওনারা জোর দিয়ে বলার মতো, করতেও পারে না, এটা বুঝেও হয়তো বা উনি ওনার মতো করে দিয়ে দিচ্ছেন। এবং এই ঘটনার পর থেকে ওনার সাথে ওনাদের আর তেমন কোনো যোগাযোগও নাই। সো এইটা আপনার মনে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই যে আপনি হচ্ছে হলো আপনাকে কাজে দিয়ে দিচ্ছে আপনার পরিবার থেকে। এটার কষ্ট পাওয়ার আমার মনে হয় না যুক্তিযুক্ত হবে, এই হচ্ছে বিষয়। এখন বাকি সমস্ত বিষয় নিয়ে আপনি যা বলবেন সেইটাই, মানে যুক্তি এটা বলতেছে, সিদ্ধান্ত আপনার। আপনার যদি কিছু বলার থাকে ভাই আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কিছু বলার নাই, কিন্তু আমার বাইরে যতটুকু ইয়ে করছি, এই সাথে তোর মার অনেক মিল আছে, ভাইয়ের সাথে তো একদম মিল আছে। ওইরকম যাইনি, তারপর ওরকম দেখিনি যথেষ্ট। মানে যে হুজুরের কথা বলছিল উনি কি আসছে না? হ্যাঁ, বড় ভাই আসছে তো, দাড়িওয়ালা, কোরআনের হাফেজ। উনি বললো উনি কোরআনের হাফেজ, হেফজো পড়তো ওই সময়টাতে। জি, মাকে এসে বলতো যে নামাজ পড়ো না। ওর ভাই না? হ্যাঁ, ওর ভাই, আগের ঘরের ভাই। ওনাকে নিয়ে আপনার বাবার সঙ্গে বিয়ে হয়েছিল। তো এই কারণে তুমি বলছো যে আমার বড় ভাই মাদ্রাসায় পড়তো, আইসা এসে খালি আম্মুকে বলতো তুমি নামাজ পড়ো না কেন, উঠো না কেন। আপনি একটা কাজ করতে পারেন, মানে আমি আপনাকে পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি আর একটু সময় নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি ওনাদের বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন, সমস্ত কিছু দেখবেন, আরো চারপাশে মানুষজনের সাথে কথা বলবেন, একটু সময় নেবেন, নিয়ে আপনি সিদ্ধান্ত দিবেন, সেটাও আপনি করতে পারেন। না থাক, সমস্যা নেই। লোকজন বকা দিবে এই জন্য আপনি এই যে আপনারা যারা এই যে না মানলে যে জোর করে সেখানে কমেন্টস করেন, দেখেন কিভাবে ইফেক্ট করতেছে আপনাদের এই কমেন্টস গুলা। এগুলো করবেন না,
হ্যাঁ, এই 4টা ভিডিওর আপডেট পেন্ডিং আছে। এই 4টা ভিডিওর রেজাল্ট জানলেই আপনারা খুশি হয়ে যাবেন, কিন্তু মানুষকে একটু সময় দিতে হবে। অনেকেই মনে বলবে যে অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে সেই জন্য মা দরিদ্রের। ভাই ফ্যাক্ট এটা না, আসলে ভেতরে থেকে না আসলে এখানে আসলে জোর করে আনানো যায় না। কিন্তু অনেক সময় চিন্তা করে, যেহেতু কমেন্টসগুলো পরে না জানি কি কমেন্টস করবে, এগুলো চিন্তা করেন না, পাবলিকের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আচ্ছা মানে কি আলহামদুলিল্লাহ, এটা তোমার মন থেকে আসতেছে। আসলে আমি কিন্তু কনফিউজ। আপনি একটা কাজ করবেন শানু, সেটা হলো সারাটা জীবনই সুযোগ আছে ডিএনএ টেস্ট করার। আমরা কিন্তু আমাদের সবগুলো ভিডিওতে একটা কথা বলি, ডিসক্লেমারেও বলি যে আমরা এই প্রক্রিয়ায় কাজ করি, বাট আমরা বলি না যে এই প্রক্রিয়া শতভাগ ত্রুটি মুক্ত। আমরা এটা বলি না, কারণ বিজ্ঞান এখন সুযোগ দিচ্ছে সায়েন্টিফিক ওয়েতে ডিএনএ টেস্ট করার। এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে গিয়ে, যারা দাবি করছে, নিয়ে গিয়ে নিকটস্থ থানায় গিয়ে অ্যাপ্লাই করে আপনার হাজব্যান্ডের সহযোগিতা নেবেন, অ্যান্ড হি ক্যান ডু ইট ভেরি ইজিলি, হ্যাঁ, অন হিজ পজিশন। সো গিয়া আপনারা একটা অ্যাপ্লাই করলেন, করার পরে প্রক্রিয়া সময় লাগলো, 2 মাস লাগলো, 4 মাস লাগলো, 6 মাস লাগলো, বাট সারা জীবন জুড়েই তো সুযোগ থাকলো টেস্ট করার। ইন দ্য মিন টাইম যদি আরো পরিবার কেউ দাবি করেন যে না শানু আমার মেয়ে দৌড়ে আসছে আমাদের অফিসে, আমরা আরো আপডেট করতেই থাকবো, কোনো সমস্যা নাই তো। বা ধরেন আপনি মেনে নিলেন, আজকে মেনে নেওয়ার পরে কালকে গিয়ে আপনার ভালো লাগে নাই, কোনো কারণে সম্পর্ক আপনি রাখলেন না, আমরা দৌড় দিয়ে তো আপনার বাড়িতে যাবো না, আপনি কেন সম্পর্ক রাখবেন না, সম্পর্ক রাখতেই হবে। আমরা সেই সুযোগও তো নাই, আমরা সেটাও করতে পারবো না। সো এটা সম্পূর্ণ আপনার মাইন্ড গেম, আপনি যা বলবেন তাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। না থাক, গ্রিন টেস্ট করতে হবে না। কেন ডিএনএ টেস্ট করতে হবে না? এটা করা উচিত। এটা আপনার পরিবার। ভাই আপনার বউকে আপনি ভালো বুঝবেন, আমি বুঝি না। আমার জায়গাটা থেকে একদম স্ট্রেটলি আমি যেটা বলতে পারি, উনি স্টেটমেন্ট দিছে, আমি ওকে করে দিব। ও এই কথার মানুষ, এখন কি বলো, সময় নিতে পারেন, লজ্জার কিছু নেই, আমি সুন্দর করে বোঝাই দিব। না হ্যাঁ, তোমার মা ঠিক আছে? মার সাথে চিনি নেই, চেহারা কিছুটা মিল আসছে তোমার সাথে, কথাবার্তা সবকিছু যে বলছো, তোমার যতটুকু মানে স্মরণ আছে বলছো, মাকে প্রশ্ন করছো, ও অ্যানসার দিছে তো তোমার। ওইটাই আভিজাত বলতেছে, স্ট্যাটাসের জায়গা থেকে কোনো প্রবলেম আছে? লাইক শ্বশুর বাড়ির দিক থেকে বলেন, আমি ভাইরা একদম পুরো ধুলাই দিয়ে দিব, রাম ধুলাই যাকে বলে। হ্যাঁ না সমস্যা নেই। আমার বড় ভাই আসছে। ওকে, মাশাআল্লাহ, ওকে অনেক আদর করে আমার বড়। ওনারা সবাই আমাকে আদর করে। আপনি অনেক লাকি। ভদ্রমহিলা যেভাবে বললো সেটা যদি ঠিক থেকে থাকে, আপনি একটা ভালো পরিবারের সন্তান। আমার এই বিয়ের পিছনে আমার ভগ্নিপতি আছে, উনি উকিল বাপ আর কি, উনি আমাকে অনেক হেল্প করছে, ওকে অনেক আদর করে। কালকেও ফোন দিছে, বিদেশ থেকে তো, ওখান থেকে কালকে ফোন দিয়ে বুঝাইছে। আমার নিজের কাছে অনেক ইয়ে লাগতেছে, তোর কাছে খুশি লাগতেছে। কিছু বললে ওনার কাছে খুব খারাপ, মানে কষ্ট লাগতেছে। এখন তোর কেমন লাগতেছে, মানে আমাকে বলতেছে আর কি। আলহামদুলিল্লাহ, সবার ভাগ্য এরকম হয় না, মানে আমি যতটুকু শুনলাম, আমাদের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওই ভাইয়ের বাসাতে আমাদের বিয়ে শাদী হয়েছে, সবকিছু উনিই করছে, কাজী মাহবুব আলম মঞ্জু, সবকিছু উনিই করছে ভাই, মাশাআল্লাহ। তবে এটা ঠিক যে প্রত্যেকটা মানুষই সিচুয়েশনাল। হ্যাঁ, আপনি আজকে এরকম একটা পরিবেশে আছেন বলে কিন্তু আপনার স্ট্যাটাসটা এরকম দাঁড়াইছে। একইভাবে আপনার মা যে পরিবেশে গেছে সেই পরিবেশে সে বিলং করতেছে, কিন্তু মানুষ কখনো তার রক্তের সম্পর্কে অস্বীকার করতে পারে না, সেটা যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন। হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে পাঠান, এবং ভাগ্যও তিনি নির্ধারণ করে দেন। ঠিক আছে, আমার মানে আমি কান্না করতে পারি না, এইজন্য না আমরা আপনাকে ইন্সপায়ার করতেছি না। অনেকে বলবে যে কান্না করেন, আমি কান্না করলে আমার বুকে সমস্যা আছে, তো মানে পেইন উঠে যায় পাশে। কোনো কিছু করার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, আপনি পারফেক্টলি ওকে। আমি কান্না করার দরকার নেই, টেনশন করিও না। আপনি বারবারই বলতেছেন, পরে আমি আবার তোমাকে নিয়ে না, ওই যে ওইদিন ভিডিও করছি না, তুই তো হাসছস, শুধু হাসছস। মানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, দেখেন মানে মানুষ, আমরা যে বলি যে জীবন অনেক বেশি নাটকীয়, এই যে ভদ্রমহিলা আজকে যেখানে বসে আছেন, এই বিল্ডিং থেকে 2টা বিল্ডিং জাস্ট পিছনেই ওনাকে রেখে গেছিল। আপনি ঠিকানাটা বলে না, কারণ আমার অফিসে সমস্যা হবে, লোকজন চলে আসা শুরু, আমি তো ম্যানেজ করতে পারি না। তো জাস্ট 2টা বিল্ডিং পিছনে হচ্ছে ওনাকে রেখে গেছিল। এবং ওনারা যখন প্রথম ভিডিওটা আমার এখানে ধারণ করার পরে যেটা ডিলিট হয়ে যায়, তারপরে ওনারা ওখানে গিয়েছিল, যাওয়ার পরে ওনারা বোধহয় কেয়ারটেকারের সঙ্গে আপনারা বোধহয় কথাও বলছিলেন, এবং এই কেয়ারটেকার বলছিল এটা ময়মনসিংহ থেকে আসতে পারে, ময়মনসিংহের দিক থেকে আসতে পারে, নেত্রকোনার দিক থেকে হইতে পারে, যেখানে আপনার নিজের মনে আছে ছোট পটিয়া শশিয়া, সেখানে তো উনি বললে তার জিনিসটা হলো মনে আছে, ছোট পুটিয়া আছে, বড় পুটিয়া আছে, আবার ছোট শশিয়া আছে, বড় শশিয়া, হ্যাঁ তাই আছে। 2 মাস ওয়েট করছে, ওনারা বাড়ি ভেঙে ফেলবে, 2 মাস ওয়েট করছে ওর জন্য, এবং কি মাইকিংও করছে। ও মুরব্বি তো আর বলতে পারে না ওনার কি মা আসছে না কে আসছে, আমরা মাইকিং করছে ওনারা,
অনেক খোঁজাখুঁজি করছি, আচ্ছা পাইনি। এই যে আমের কাঁচা আমের যে ব্যবসার কথা বলছে, এখনো আমের সিজনে ওখানে বসে কিন্তু অনেকে আম বিক্রি করে। মানে আমি তো যাই মাঝে মাঝে যাই হোটেলে খাইতে বসি, ওইখানে ওই কাঁচা আম নিয়ে এখনো বসে, সবার আগে আম চলে আসে এই গলির মধ্যে। আমটা হচ্ছে ফ্লাইওভারের নিচে। আচ্ছা ওই আশেপাশে আছে, অনেক জায়গাতে আছে। এখানে তো ফলপট্টি আছে, একটা বিশাল ফলপট্টি আছে। হ্যাঁ, তো ফাইনালি আপনি আপনার জায়গা থেকে বলেন, যা বলবেন তাই। হ্যাঁ, অ্যাকসেপ্ট করছেন, এটা আপনার পরিবার। আচ্ছা, এই মোমেন্টটা আমি একটু আপনাদেরকে একটু বলে নিই। এই ভিডিওটা পার্টিকুলারলি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটা পার্টিকুলারলি স্পন্সর করেছে ishikun.com, এবং ishikun বলেছে মানে যে ভিডিওটা তারা স্পন্সর করবে সেই ভিডিওর আপন ঠিকানার গেস্ট যিনি, তাকে তারা একটা কোর্স অফার করছে সম্পূর্ণ ফ্রি, লাইফ লং, মানে জীবনের যে কোনো একটা সময় তিনি এই কোর্সটা নিতে পারবেন। এবং এটা আপনার জন্য, যদি আপনি মনে করেন গ্রাফিক ডিজাইন শিখবেন, বা আজকাল আমরা অনলাইনে যেসব কাজ করে পয়সা ইনকাম করি, অনেকে লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে, আপনার সুযোগ আছে, আপনি সেটা করতে পারেন। যদি আপনি করতে না চান, আপনার হাজব্যান্ডকেও দিতে পারেন। যদি আপনার হাজব্যান্ডও সেটা না করতে চায়, আপনার পরিবারের যে কোনো একজনকে আপনি এখানে এনলিস্ট করতে পারবেন। আপনার লাইফ টাইম থাকলো সুযোগ, যে কোনো একদিন গিয়ে আপনি জাস্ট বললেই ওরা এই সুযোগটা দেবে, এবং এটা সম্পূর্ণ ফ্রি। এই জায়গাটায় প্রিয় দর্শক এবং শ্রোতা আমি একটু বলে নেই, সেটা হলো যে ishikun.com দিচ্ছে নামমাত্র মূল্যে অনলাইনে লাইভ ক্লাসের সুযোগ, এবং এটা আপনি ঘরে বসেই করতে পারবেন। ishikun রয়েছে ওয়েব ডিজাইন, গ্রাফিক, হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং। হ্যাকিং মানে কিন্তু এই নর্মাল আমরা যেটা হ্যাকিং বুঝি সেটা না, এথিক্যাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং সহ 35টি অনলাইন লাইভ কোর্স এবং অসংখ্য ভিডিও কোর্স ও ফুল কোর্স ডাউনলোড লিঙ্ক। এবং যারা এই কোর্সটা করতে চান তারা যেটা করবেন যে আমার যারা দর্শক আছেন তাদের জন্য 20% পর্যন্ত ডিসকাউন্ট আছে, এবং ভিডিও কোর্স ও ডাউনলোড লিঙ্কে থাকছে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এটা একটা নির্দিষ্ট সময়সীমা আছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান, আপনারা যেটা করবেন 09639, আমি স্ক্রিনে বড় করে দিয়েছি নাম্বারটা, 09639399399, এই নাম্বারে ফোন দেবেন। ফোন দিয়ে আপনারা কোর্সটি নিতে পারেন। এবং ishikun খুব সফলভাবে অসংখ্য ফ্রিল্যান্সার তৈরি করে যাচ্ছে বাংলাদেশে। তো আপনি যদি ফাইনালি ওকে করেন তাহলে আমরা, ঠিক আছে ভাই, আপনার কোনো সে আছে এখানে? হি ইজ এ ভেরি গুড ম্যান। একদিন আপনাদের গল্প আমরা শুনবো ইনশাআল্লাহ লাইফে। ভালো থাকেন প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকের আপডেটটা খুবই অন্যরকম অনুভূতি নিয়ে আমি শেষ করছি। এটাও আমাদের সফল ভিডিও অ্যাকর্ডিং টু হার। যদি আমরা বলি যে তার স্টেটমেন্ট অনুযায়ী সফলতার সংখ্যা আমাদের দাঁড়ালো 104, আলহামদুলিল্লাহ। এবং বাকিটুকু গেট টুগেদার যেটা হওয়ার এখন সেটাই হবে। তো চলেন আমরা সবার সাথে এবার দেখা করে দিই। ভাই আপনাদের দুজনের চেহারার মধ্যে কিন্তু মিল আছে, ভালোবাসার মিল। চলেন। জি আলহামদুলিল্লাহ, উনি অ্যাকসেপ্ট করছে, এটাই ওনার পরিবার। আসসালামু আলাইকুম। আপনাকে মা হিসেবে মানছে। এই হচ্ছে মেয়ের জামাই। মাশাআল্লাহ, ওনার কাছে বড় হয়েছে, এই যে ওনার কাছে বড় হয়েছে। হ্যাঁ, ওনার কাছে ভালো ছিল, অনেক ভালো ছিল, তৃষা অনেক ভালো ছিল, এখনো ভালো আছে। ওর নাম চেঞ্জ হয়েছিল পরবর্তীতে তৃষা। আচ্ছা, আপনাদের পরিচয়? আপনার ভাই না? ভাগিনা। আচ্ছা, ওই যে বললাম যে রিফাতের মাধ্যমে। ও আচ্ছা, এই সেই রিফাত। আপনার পরিচয়? আমার নাম হলো মোহাম্মদ কফিলউদ্দিন, ইমাম হোসেন আমার ছোট। মাশাআল্লাহ, আজকে তো আপনি অভিভাবক বলা চলে এই পরিবারের পক্ষ থেকে। আপনার পরিচয়? আমি মনিকা মুহাদ্দিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা এক পরিবারের মতো থাকতাম। আমার খুব ভালো লাগতেছে, মানে অনেকদিন পরে একটা কমপ্লিট ফ্যামিলি পাইলাম, যে এদিক ওদিক সব দিক মিলায় সমৃদ্ধ। আচ্ছা, এই যে উনি হচ্ছেন সেই মাদ্রাসার ভাই যিনি বলতেন মাকে যে মা নামাজ পড়ো না কেন। হ্যাঁ, এই ওনাকে পানি দাও, ওকে পানি দাও। ভাই এখন কি করেন? মাদ্রাসার দায়িত্বে আছেন? মাশাআল্লাহ, মসজিদের দায়িত্বে আছেন। জি, এটা হলো তৃষার ভাসুরের মেয়ে, বড় ভাসুরের ও মেয়ে। আচ্ছা আচ্ছা। আর এটা হলো তৃষার ওই শানুর বড় ভাসুর। জি জি, কথা হয়েছে, কথা হয়েছে। সবার সঙ্গে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, আমি সবার সাথে যোগাযোগ করি, অনেক আনি তো মাঝে মধ্যে। আচ্ছা, মাশাআল্লাহ। আমার বাসা ওই দিন থেকে গেল কয়েকদিন, কালকে আবার আমার বাসায় আসছে। টেক কেয়ার করেন। আমি জানতে পারলাম আর এখন। ও, আগে জানতাম না। জানতেন না? জানা আপনার প্রতিক্রিয়া কি, মানে এই যে ফ্যামিলি পাইলো বা ও অ্যাকসেপ্ট করলো, কিছু বলতে চান কিনা? যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি আরাক থেকে বলছি ওকে, যদি ধরনের কোনো কিছু পাও তাইলে আপনার বড় কথা হলো আপনার নামটা শোনার পরে অনেক খুশি হলাম
যে কি বিয়ের মাধ্যমে এগুলা নাকি হয়। আমি বললাম যে তুমি যোগাযোগ করো, যোগাযোগ করে এগুলা দেখো, হয়তো আল্লাহ পাক হয়তো মিলিয়ে দিতে পারে, যদি আল্লাহ পাক রাজি খুশি থাকে আমাদের দুজনের উপর। ইনশাআল্লাহ। যাই হোক, তো এখানে আমি আমার থেকে আমি বলতেছি আমরা অনেক খুশি। শুধু এটাই বলতাম, ওকে আমি আমার ছোট বোনের চেয়ে আমি আদর করি বেশি। হ্যাঁ, সেটা উনিও বলছেন ভিতরে যখন কথা বলতেছিলাম। ওরে মানে ওর ফ্যামিলি পাই নাই, কিন্তু ও একটা ভালো ফ্যামিলি পাইছে, ভালো ফ্যামিলি দেখে বাবুরে দেখে আমরা ওরে বিয়ে। না, আমি সেটাই বলতেছিলাম ওনাকে যে ওনার আসলে সবার কপাল কিন্তু এরকম হয় না। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। যে ছোট বোন তুমি মনে করে না তোমার এটা আমরা একটা ফ্যামিলি, তুমি মনে করবে যে তোমার ফ্যামিলি এটা সবাই। জি, তুমি কখনো এটা মনে করবে না যে তোমার বাপ নাই মা নাই, কারণ আমরাই তোমার ভাই বোন, আমরাই তোমার সবকিছু। ওটা প্রথমে বুঝাই দিছি ওকে। আর তোমার শাশুড়ির প্রতি বিশেষ করে খেয়াল রাখবে তুমি, এটা আমার অনুরোধ। 3 বউ আছে আলহামদুলিল্লাহ, আমাদের 3 বউর প্রতি আমার আমার আম্মা মানে আমার মা, আমার মা ওনাকে এসি নিচে নাও, ঠিক হয়ে যাবে। গরমের কারণে এরকম হচ্ছে, গলায় আসেন, গরমের কারণে এটা হচ্ছে। পান খাইছে, গলায় আপনি কাকে আপনি এসি নিচে গিয়ে বসেন। আপনারা সবাই ভালো থাকেন, আমার কাজ শেষ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।